তাহলে ফার্স্টে আমাদেরকে বলছে এখানে রাইট দ্য এক্সপ্রেশন ফর কেসি, ইউনিট ছাড়াই লিখতে হবে। এটা আমরা এখানেই করে দিতে পারি। এক্সপ্রেশন ফর কেসি, কেসি আমরা লিখব স্কোয়ার ব্র্যাকেট CH3OH, এখানে কি আছে কার্বন মনোক্সাইড CO H2O H2 স্কোয়ার, এটা হয়েছে না? তারপর হচ্ছে এখানে তিনটা আমাদের কি দেওয়া আছে, দিস আর দ্য থ্রি ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনস গুলো গিভেন। এবার আমার কেসির ভ্যালু বের করতে হবে। এখন কেসির পার্ট বিটা হচ্ছে এই কেসির এক্সপ্রেশনের মধ্যে জাস্ট যার যার জায়গায় জিনিস তার তার জায়গায় পুট করে দাও। ঠিক মতো পুট করতে পারলে 14.6 আসে স্যার। ঠিক আছে, তাহলে আমি একটু চেক করে দেখি। তাহলে এক্সপ্রেশনে খালি পুট করে দাও, এটা ডিভাইড বাই 3.1 into 10 to the power minus 3 into 2.4 into 10 to the power minus 2 10 to the power minus 2 স্কোয়ার। কত আসছে সবার? 14.6 যদি হয় ইউনিট থাকবে না, ইউনিট থাকবে নাকি থাকবে না? 14.6, আচ্ছা 14.6। এখন ইউনিট হচ্ছে মোল -2, মোল টু দ্য পাওয়ার -2 DM6, এই ইউনিট থাকবে। DM6 আগেও থাকতে পারে, দিলাম তাহলে এটাই দিলাম। ফার্স্ট একটা ইজি, ঠিক আছে। দিস ইজ দ্য রিয়াকশন বিটুইন কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকোহল। আচ্ছা এখানে আমাকে বলছে দেখো স্টার্টিং মোলস দেওয়া আছে, আই থিঙ্ক এগুলো স্টার্টিং মোলস, ভলিউমটা মিক্সচারের ভলিউমটা V। আচ্ছা when equilibrium is reached 1 mole of ethanoic acid remains, তার মানে 6 এর মধ্যে 1 মোল আছে, গ্যাসে 5 মোল, তার মানে সবার থেকে 5 মোল কমছে রিঅ্যাকট্যান্টের, রাইট? এইটুক তো বুঝছি। 6 মোলস অ্যাসিড দিয়ে শুরু করছিলাম, ইকুইলিব্রিয়ামে মোল আছে 1, তার মানে কমছে কত মোল? 5 মোল কমছে। তার মানে এটার থেকে 5 মোল কমছে, এটার থেকে 5 মোল কমছে, এটাতে 5 মোল বাড়ছে, এটাতে 5 মোল বাড়ছে। তাইলে সবগুলার মোলস আমি জানি। ফার্স্টে বলছে রাইট ডাউন দ্য এক্সপ্রেশন ফর কেসি, কেসি তো আমরা লিখতে পারবো নাকি? কেসি আমরা জাস্ট প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট কনসেন্ট্রেশন লেখা দাও, CH3COO C2H CH2CH3 যেভাবে আছে ওভাবেই লিখতে হবে, স্কোয়ার ব্র্যাকেট দিয়া H2O ফলোড ডিভাইডেড বাই ওই দুইটা অ্যাসিড CH3COOH concentration divided by acid concentration into alcohol concentration CH3CH2OH। একটু ছোট করে লিখে ফেলতেছি, বাট তোমরা সব এক্সপ্রেশন দেওয়াই আছে এখানে। নেক্সট পার্ট হচ্ছে আমাকে সবগুলোর ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন বের করতে হবে, অ্যামাউন্ট বের করতে হবে, নট দ্য কনসেন্ট্রেশন অনলি দ্য অ্যামাউন্টস। তাহলে ইকুইলিব্রিয়াম প্রত্যেকটার অ্যামাউন্ট যদি বের করতে চাও তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি না অ্যামাউন্ট অফ CH3COO CH2CH3, এটার অ্যামাউন্ট হচ্ছে 5.00 মোল, H2O 5.00 মোল, কারণ এরা স্টার্টিং এ কিছু ছিল না, 5 বাড়ছে। CH3 সবগুলোর মোল চাইছে না, অল অফ ইথানল, ইথাইল ইথানয়েড অ্যান্ড ওয়াটার, ইথানলটা খালি এখন দিতে হবে CH3CH2OH, এটার মোল হচ্ছে 7.5 থেকে ওটা 12.5 থেকে ওটা মাইনাস করতে হবে না, তাহলে 7.5 মোল, 7.50 দিলাম বা 7.5 5.0 দিলেই হবে, 00 না দিলেও চলবে, জাস্ট 5.05 লিখলেও হবে। এখন আমার ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনে খালি কিভাবে লিখতে হবে, কেসির জায়গায় নাম্বার 3 তে, এটা হলো নাম্বার 2, নাম্বার 3 তে যেটা করতে হবে কেসির জায়গায় এখন 5/V লিখতে হবে, সবগুলো কিন্তু V এক্সপ্রেশন দিতে হবে, নাহলে কিন্তু মার্ক কাটবে। 5/V ডিভাইডেড বাই V, ধরো কাটাকাটি হয়ে যাবে, বাট V কে যদি এক্সপ্রেশন না দাও তাহলে কিন্তু মার্কটা হবে না। ডিভাইডেড বাই 1.0/V ইন্টু 7.5/V। এখন রেজাল্ট যা আসবে নো ইউনিটস, 5 স্কোয়ার
ডিভাইডেড বাই 7.5 3.33 টু ডেসিমাল প্লেসে রেজাল্ট দিয়ে দিবা 3.33 অথবা 3.3 এটা হলো আমাদের রেজাল্ট ঠিক আছে নিয়মটা বোঝা গেছে স্যার খুবই সহজ নিয়ম কিন্তু ভি কিন্তু দিতেই হবে সবার কনসেন্ট্রেশন দিতে হবে না এক্সপ্রেশনটা নতুন করে লেখার কিছু নেই অলরেডি এক্সপ্রেশনটা লিখছো শুরুতে এটা হলো আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বৈশাখী দেখছো ঠিক আছে জি স্যার 3.33 আমাদের রেজাল্ট ঠিক আছে আমরা পরেরটা কোশ্চেন দেখি এটা হলো নাম্বার সি ছিল আর কি তাই এটা বি আর সি ছিল এটা বি আর সি দিয়ে দাও এটা বি এটা সি এবার আমরা নাম্বার 3টা দেখি 3তে কি বলছে দ্য ইকুয়েশন হাইড্রোজেন আয়োডাইড এখানে বলছে 0.3 হাইড্রোজেন গ্যাস মিক্স করা হয়েছে 0.2 আয়োডিন গ্যাসের সাথে স্টার্টিং অ্যাট ইকুইলিব্রিয়াম হাইড্রোজেন গ্যাস প্রেজেন্ট হচ্ছে এত তাহলে 0.3 থেকে এত মোল যদি মাইনাস করো 0.3 থেকে যদি 0.14 মাইনাস করি 0.16 এটা কমছে তাহলে এটাকে 0.16 কমাইছি এটাকেও তাহলে 0.16 কমাবো আর এটাকে ডাবল বাড়াবো 0.32 বাড়াবো বুঝছো ডাবল করে বাড়াবো রাইট তাহলে আমরা এখন বাড়ানোর পর আমাকে চাইছে কি ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কেসি গিভ ইউর অ্যান্সার টু অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স কেসি লিখলে লাভ আছে তাহলে আমরা ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনগুলো আমরা আলাদা করে একবার লেখা ফেলাবো তাহলে এটা করার জন্য অনেক ওয়ে আছে আমি এখানে যদি ডাইরেক্ট নাম্বার 3 করার জন্য আমরা যদি ডাইরেক্ট এভাবে করি কনসেন্ট্রেশনে যদি ডাইরেক্ট দিয়ে দিই concentration of HI concentration of HI H2 ভলিউম দেওয়া আছে কোনো ভলিউম দেওয়া আছে ভলিউম কিন্তু দেওয়া নেই concentration of এটা হবে 0.14 ডিভাইড বাই V মোল পার ডিএম কিউব লিখব concentration of I2 0.04 কেমনে আসলো ওই মাইনাস করে এটা মাইনাস করছে 0.2 থেকে মাইনাস করছে 0.14 তাহলে কত আসে 0.2 থেকে 0.14 মাইনাস করছে 0.06 আসে তো সরি 0.04 ই তো আসে ঠিক আছে মাইনাস 0.16 মাইনাস করছে ঠিকই তো আছে হ্যাঁ মোল পার ডিএম কিউব করো আর লাস্টে আবার আসবে এইচআই কনসেন্ট্রেশন হচ্ছে 0.32 ডিভাইড বাই ভি মোল পার ডিএম কিউব রাইট তিনটা কনসেন্ট্রেশন দিলা নাও গিভ দ্য এক্সপ্রেশন অফ কেসি লেখার জন্য 1 মার্ক আছে কিন্তু কেসি এক্সপ্রেশনটা সুন্দর করে দিয়ে দিবা মার্কসগুলো এভাবে তুলে নিবা কনসেন্ট্রেশনগুলো ঠিকমতো লেখার জন্য মার্ক আছে তারপর কনসেন্ট্রেশনগুলো এখানে পুট করো খালি এটা দেখার পর নাও ইউ গিভ ইউর ভ্যালুস 0.32 ডিভাইড বাই ভি স্কোয়ার ডিভাইড বাই 0.1614 বাই ভি ইন্টু 0.04 বাই ভি ভি সব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তাহলে 0.32 স্কোয়ার করো ডিভাইডেড বাই 0.14 ইন্টু 0.04 18.3 no units 18.3 আসছে না অ্যাবসলিউট ইজি খুবই ইজি 18.285 মানে 18.29 ও লেখা যায় 18.3 ও লেখা যায় এই হলো নাম্বার 3 সহজ ছিল এটা ঠিক আছে মেথডগুলো কিন্তু খুব সহজ এবার নাম্বার 4টা দেখি এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মেনশনই করে দিছে What does the value of the equilibrium constant tells you about position of equilibrium? -31 ভ্যালুটা 1 এর থেকে অনেক কম না equilibrium lies well to the left আমি এখানে লিখব equilibrium lies well to the left equilibrium এটা এইভাবে লিখবা equilibrium lies well to the left explanation চাইছে চাই নাই কিন্তু let's move to the next part equilibrium lies well to the left
এবার আমরা পরের কোয়েশ্চেনটা দেখি। ইকুইলিব্রিয়াম রিচ মিক্সচার যার ভলিউম হচ্ছে 1.2 ডিএম কিউব, এটার মধ্যে প্রেজেন্ট আছে 1.1 নাইট্রোজেন, 4 × 10⁻16 নাইট্রোজেন মনোক্সাইড। তাহলে নাইট্রোজেন মনোক্সাইড আছে, নাইট্রোজেন আছে, O2 টা নাই। তাহলে O2 টা নাই, যেহেতু আমাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফার্স্টে লিখতে হবে। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইয়াটা লিখি আগে, কেসি। কেসির এক্সপ্রেশনটা কি হবে? NO দুইবার NO স্কোয়ার ডিভাইডেড বাই N2 ইন্টু O2, মানে O2 টা পাশে। তাহলে O2 রিঅ্যারেঞ্জমেন্ট করে দিলে কি হয়? তাহলে আমরা বুঝতে পারতেছি O2 টা লাগবে। O2 টা রিঅ্যারেঞ্জমেন্ট করে জাস্ট বসাই দিব। O2 টা হচ্ছে কেসি ইন্টু O2 টা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট NO স্কোয়ার ডিভাইডেড বাই কেসি ইন্টু স্কোয়ার ব্র্যাকেট, এটা না N2 না? এখন জাস্ট তার জায়গায় যার জায়গায় তার ভ্যালু পুট করে দাও, এক্সপ্রেশনটা রিঅ্যারেঞ্জ করে দাও, তারপর ভ্যালুগুলো পুট করো। নাইট্রোজেন মোলস কত দেওয়া আছে? 0.0। নাইট্রোজেন মনোক্সাইডের 4.0 ইন্টু -16। ওকে, এটা ডিভাইড বাই ভলিউমটা করতে হবে না? 1.2। এরপর এই এক্সপ্রেশনটাকে দিতে হবে স্কোয়ার। কেসির ভ্যালু কত দেওয়া আছে? যার যার জায়গায় তার ভ্যালু কিন্তু পুট করতেছি। ইন্টু নাইট্রোজেনের মোল কত দেওয়া আছে? 1.1 ডিভাইড বাই ভলিউমটা হচ্ছে 1.2। ভলিউমটা সিএম কিউবে থাকলে কিন্তু ডিএম কিউবে করতে হতো। এখন চাইলে কিন্তু আগে কনসেন্ট্রেশনগুলো বের করে নেওয়া যাইতো। ইফ ইউ ওয়ান্টেড টু ফাইন্ড দ্য কনসেন্ট্রেশন, আগে কিন্তু এই কনসেন্ট্রেশনগুলো বের করলে ইজি হয়ে যেত। একই জিনিস এখানে করলেও হবে। তাহলে আমরা সিম্পলি একটা একটা করে ভ্যালু পুট করি। 4 × 10⁻16, 4 × 10⁻16 ডিভাইড বাই 1.2, এটা হলো স্কোয়ার। আচ্ছা, 1.11 × 10⁻31, তাহলে আসতেছে 1.11 × 10⁻31। আবার এখানে আসতেছে এই রেজাল্টটা কত আসতেছে দেখি তো, 4.8 × 10⁻31 ইন্টু 1.1 ডিভাইড বাই 1.2, 4.4 × 10⁻31। তাহলে আমরা বুঝতে পারতেছি কি আসবো, 1.11 10⁻31 ডিভাইড বাই অ্যান্সার 0.252। 0.25 আসে না? 0.25 আসে? রিঅ্যারেঞ্জ করে দেখো, এটাই আসার কথা। 0.252, তার মানে 0.25 দিলেই হবে। 0.25 মোল পার ডিএম কিউব। কনসেন্ট্রেশন যেহেতু চাইছে, অবশ্যই মোল পার ডিএম কিউব দিয়ে দেবে। ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন চাইছে না মোল চাইছে? কনসেন্ট্রেশন চাইছে কিন্তু। সো এটাই আমাদের রেজাল্ট কিন্তু। ঠিক আছে, চাইলে কিন্তু আমরা এটা ভাঙে নিতে পারতাম, আলাদা করে এনওর কনসেন্ট্রেশনটা বের করতে পারতাম 1.2 দিয়ে ডিভাইড করে, আর এই ভ্যালুটাকেও বের করে নিয়ে আসতে পারতাম, তারপরে এক্সপ্রেশনে পুট করে দিতে পারতাম। সেম থিং, আমি আলাদা করে ওই স্টেপটা করিনি। নাম্বার 4। এবার আমরা নাম্বার 5টা দেখি, সাবজেক্টটা শেষ করে ফেলি এই পেজের। আচ্ছা, এখানে আমরা দেখতে পারতেছি, ওটা করছো ম্যাথটা করা হয়েছে সবার? নাম্বার 4 এর ম্যাথটা শেষ না? এবার নাম্বার 5টা দেখে ফেলে সেই পেজটা শেষ করি। এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি, এখানে সব কেসির কোয়েশ্চেন। এখানে আমরা নিব কাকে? শুধু আমরা কিন্তু কার্বনকে নিব না, কার্বন বাদ, আমরা কিন্তু বাকি 3টাকে নিব। এগুলা গ্যাস আছে, এদেরকে নিতে পারবা, গ্যাসগুলাকে শুধু নিতে পারবা, কার্বনকে দিতে পারবা না। দিস ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হ্যাজ ভ্যালু দিস 700 কেলভিনে। A mixture of water vapor and carbon is heated, blah blah blah, সব লেখা আছে। Write the expression of Kc and use it to calculate the equilibrium concentrations of H2CO. আচ্ছা, দুজনের কনসেন্ট্রেশন একই হবে। আচ্ছা, when the concentration of H2 is, এটা আমি সহজ করে দিতেছি, দুজনের কনসেন্ট্রেশন কিন্তু ইকুয়াল হবে। কনসেন্ট্রেশন কিন্তু ইকুয়াল হবে কারণ দুজনেই 1:1 রেশিওতে আছে। তো
যে কোনো একটা ধরে ওটাকে যদি এক্স ধরো এক্স স্কোয়ার, বুঝতে পারছো? তা আমি ওটাকে যদি এক্স ধরতাম এক্স স্কোয়ার ধরতাম, আমরা কেসির এক্সপ্রেশনটা লিখি আগে। এখানে আমরা যদি আমি করে দিই, আমি কেসির এক্সপ্রেশন লিখতে হবে, এটার জন্য মার্ক। কেসির এক্সপ্রেশন হচ্ছে h2 স্কোয়ার স্কোয়ার ব্র্যাকেট h2 স্কোয়ার ব্র্যাকেট h2 স্কোয়ার ব্র্যাকেট কার্বন মনোক্সাইড ডিভাইড স্কোয়ার ব্র্যাকেট h2o। এখন আমরা h2 আর co জানি না, ওগুলাকে x ধরলাম। আমি কি বলতে পারি না x x রুট ওভার kc ইন্টু স্কোয়ার ব্র্যাকেট অফ h2o লিখতে পারি? এটা লিখতে পারি না? হ্যাঁ, কারণ আমরা দুইটাকে কনসেন্ট্রেশনটা x ধরছি, এই দুজনের কনসেন্ট্রেশন কিন্তু সেম। তাহলে ওই এক্সপ্রেশনটাকে যদি x ধরি তাহলে এটা x স্কোয়ার হয়ে যেত, রাইট? x স্কোয়ার হয়ে যেত। তাহলে x রুট ওভার দিলাম, রিঅ্যারেঞ্জ করে দিলাম ম্যাথমেটিক্সটা। তাহলে এইটা যদি আমাদের এক্সপ্রেশনটা হয়, এখন আমরা যদি তার ভ্যালুগুলা পুট করি, রুট ওভার কেসির ভ্যালু দেওয়া আছে কত? কেসির ভ্যালু দেওয়া আছে 4.92। ঠিক আছে, এই ম্যাথমেটিক্স গুলা খুবই সহজ যদি ঠিক মতো ধরতে পারো। ইন্টু 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 12 মাইনাস 2। যা রেজাল্ট আসবে তাই আমাদের অ্যান্সার। দুজনের কনসেন্ট্রেশন যেহেতু সেম। 4.92 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 5 ইন্টু 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 2। 9 এটা তো আসতেছে, এটা রুট ওভার অ্যান্সার করবো। 9.92 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 4 আসতেছে আমার। 9.92 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 4। কনসেন্ট্রেশনটা লিখবা মোল পার ডিএম কিউব। সবাই বুঝছি তো নাকি? ধরো এইভাবে না করতে পারলে কি করতা, ওই দুটা মাল্টিপ্লাই করেই যে ভ্যালুটা আসতেছে ওইটারে লাস্টে রুট ওভার করে দিতা ঘুরে ফিরে। সো এই গেল আমার পেজ 1, ফার্স্ট পেজটা শেষ। এবার ওই কেপির মনে দুইটা অঙ্ক আছে, 2 আর 3। 1 তো আমরা ক্লাসেই করছিলাম। কেপির দুইটা পেজ করে ফেলি। কেপির ম্যাথ দুইটা করে ফেলি, পরে 2 নাম্বার দুইটা পেজ পরে। এখানে আমরা দেখতেছি কার্বন মনোক্সাইড ক্লোরিন রিঅ্যাক্ট করে ফসজিন বানাচ্ছে। দিস ইজ ইয়োর ইকুয়েশন। Some carbon monoxide are allowed to reach equilibrium. The equilibrium has partial pressures of the mixtures. এগুলোর সাথে partial pressure দেওয়া আছে। What is meant by partial pressure? এখানে তো লেখা আছে, এই সেন্টেন্সটাই লিখতে পারো, এই সেন্টেন্সটাই দিতে পারো, অথবা নোটসেরটাও দিতে পারো। একই partial pressure হচ্ছে the gas, the pressure that the gas would exert if it alone occupied the volume of the mixture. এটাই বুঝাইতেছে নিজের, the individual pressure exerted by a gas in the whole mixture, এমন বললেও হয় যেভাবে বুঝাইতে চাও, অথবা the pressure exerted by a gas if it was only present in the equilibrium mixture. শুরু হয়নি, শুরু হইলে ডাক দেব। আরে মাথা ওলায় যাবে এই একটু করলে। যাওগা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভয় পেয়ে যাবো শুধু শুধু। এগুলা কি এমনি এস পারি না পারি, এটুর মধ্যে এগুলা কি শুধু শুধু ভয় দেখাবো কেন? ঠিক আছে। সো এখন আমাদের পার্শিয়াল প্রেসার ডেফিনিশনের পর রাইট এক্সপ্রেশন ফর কেপি। কেপিটা কি লিখছো? কেপি তো PCO divided by PCO into PCl2. এটা এক্সপ্রেশন তো দিলাম, পার্শিয়াল প্রেসার তো সবার জানি। পুট করে দিলে খালি রেজাল্ট হয়ে যাবো না? এই খালি একটু পুট করে লেখা ঠিক মতো এক্সপ্রেশন। 2.47 into 10 to the power minus 8 into 2.47 into 10 to the power minus 8. Same. কত মজা, সব সেম। তাহলে 2.47 into 10 to the power minus 8
স্কোয়ার। আচ্ছা 4.08 into 10 to the power minus 10 ডিভাইড বাই অ্যান্সার 6 আরে অনেক বড় আয়া পড়তো। আচ্ছা 6.69 into 10 to the power 5 দিতে পারো, অথবা পুরা ভ্যালুটাও দিতে পারো, 668,754 পুরাটাও দিতে পারো। তাহলে আমি লিখতে পারি 6.69 into 10 to the power 5 ইউনিট কি হইব? 10 to the power -1 হইব না? কারণ উপরে এটিএম, নিচে এটিএম স্কোয়ার, উপরে তো এটিএম, নিচে তো এটিএম স্কোয়ার, তাহলে এটিএম টু দ্য পাওয়ার -1 হওয়া উচিত। দুটার জন্য আলাদা আলাদা মার্ক কিন্তু। এবার আমরা নাম্বার 3 দেখি। ক্লোরিন গ্যাসের খুব সুন্দর একটা ডিসোসিয়েশন ইকুয়েশন দিছে, ক্লোরিন গ্যাস ডিসোসিয়েট করে ক্লোরিন অ্যাটমস হয়ে যেতে পারে। ওকে, বলছে সাম ক্লোরিন গ্যাস ইজ প্লেসড ইন কন্টেনার, ইকুইলিব্রিয়াম রিচ করা হয়েছে, পার্শিয়াল প্রেশার অফ ক্লোরিন গ্যাস ইজ এত and that of chlorine single gaseous atom হচ্ছে এত, determine the mole fraction, determine the mole fraction না? আচ্ছা mole fraction কি হয়? partial pressure into total pressure না? আচ্ছা partial pressure divided by total pressure. partial pressure divided by total pressure, ঠিক আছে। আর partial pressure আমি জানি কাটটা, আমি জানি এটা, হ্যাঁ এটারটা জানি, আর এটারটাও তো জানি, দুটি তো পার্শিয়াল প্রেশার জানি। দুইটা পার্শিয়াল প্রেশারকে অ্যাড করলে কি হইব? টোটাল প্রেশার। তাহলে আমাকে ফার্স্টে লিখতে হবে টোটাল প্রেশার, তো জানোই। তাহলে টোটাল প্রেশার যদি আলাদা করে লেখো, টোটাল প্রেশার দুইটাকে অ্যাড করে লিখবা। টোটাল প্রেশার হচ্ছে দুইটাকে অ্যাড করো, 0.84 প্লাস 0.84 প্লাস 0.03, টোটাল প্রেশার হচ্ছে 0.8 কত 0.843, 0.84 প্লাস 0.03 0.87, সরি 0.87 এটিএম লেখলা আগে। দ্যাটস ইউর টোটাল প্রেশার। এবার পার্শিয়াল প্রেশার মোল ফ্র্যাকশন বের করা, যে কোনো একটা দিয়ে বের করা যায় না? যে কোনো একটা দিয়ে বের করা যায় না? দুইটারই তো পার্শিয়াল প্রেশার জানা আছে। তাহলে যে কোনো একটার পার্শিয়াল প্রেশার নিয়ে মোল ফ্র্যাকশনটা বের করে ফেলি। আচ্ছা সিএল এর, ও তাহলে তো স্পেসিফিকলি সিএলটা নিতেই হবে। তাহলে মোল ফ্র্যাকশন হচ্ছে পার্শিয়াল প্রেশার বাই টোটাল প্রেশার নাকি? পার্শিয়াল প্রেশার ডিভাইড বাই টোটাল প্রেশার। তাহলে পার্শিয়াল প্রেশার হচ্ছে 0.030 আর টোটাল প্রেশার হচ্ছে 0.87। তাহলে এটা কত? 0.034 এটিএম। কি বলি, কিচ্ছু না। এক্সপ্রেশন অফ কেপি লিখতে হবে। তাহলে কেপি লেখা দাও। কেপি হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ PCl square divided by PCl2 স্কোয়ার ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ Cl2। লেখলা, লেখার পর কি থাকলো? ক্যালকুলেট কেপি। কেপির ভ্যালুটা কেমনে আসবে? আলাদা করে যদি আমরা কেপির মধ্যে 0.03 whole square divided by 0.84 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 0.84, 1.07 into 10 to the power -3. মজা না অঙ্কগুলা ম্যাথসগুলা মজা না? করা তো যায়। করা তো যায়, এগুলো বাচ্চারা খেলে দিব আসলটি তখন একটু ঝাড়া দিবে আর কি। ওরা কোয়েশ্চেনটি পেঁচায় কি ওয়ার্ডস দিয়া পেঁচায়, ডিসোসিয়েট করছে এত পার্সেন্ট অত পার্সেন্ট এইভাবে করে বলে আর কি। এগুলোই, এগুলো ইউনিট আছে না? এটিএম অবশ্যই ইউনিট আছে, 2 মার্ক, ঠিক আছে। আচ্ছা একটা থিওরি পড়াবো আজকে, একটা থিওরি বোঝাবো। একটা থিওরি হচ্ছে টেম্পারেচারের সাথে রিলেটেড থিওরি। আমি এখানে বুক থেকে এক্সপ্লেনেশন দিয়ে দিই আগে, নেক্সট দিন আমরা নোটে যাইতে পারবো। আমরা এখান থেকে বুক থেকেই দেখো, ঠিক আছে। যাদের বই আছে তারা চলে আসবে এই পেজটাতে, ওটার পরের পেজটাতে 65। হ্যাঁ, তো এখানে এফেক্ট অফ টেম্পারেচার অন কেসি কেপি, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপরে টেম্পারেচারের এফেক্ট।
এখানে তোমাদেরকে দুইটা রিঅ্যাকশনের এক্সাম্পল দেওয়া আছে, দেখো দুইটা রিঅ্যাকশনের এক্সাম্পল দেওয়া আছে। ফার্স্ট রিঅ্যাকশনটা ফরওয়ার্ড রিঅ্যাকশনটা এক্সোথার্মিক, পরের রিঅ্যাকশনটার ফরওয়ার্ড রিঅ্যাকশনটা এন্ডোথার্মিক। পাশাপাশি কম্পেয়ার করছে। কিন্তু একটা জিনিস নোটিস করো, টেম্পারেচার যত বাড়তেছে ট্রেন্ডটা দেখো, কেপির ভ্যালু, জাস্ট কেপিটা ধরছে এখানে, কেপি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ধরো, জাস্ট ওয়ার্ডটাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ধরো, কেসি কেপি একই হিসাবে ধরো। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি কমতেছে না? কমতেছে না? কেপি টেম্পারেচার যত বাড়তেছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু তত কমতেছে। ইনভার্স রিলেশন না? ইনভার্স না হিসাবে? যত টেম্পারেচার বাড়াইতেছো এক্সোথার্মিক রিঅ্যাকশনে তত কেসির ভ্যালুটা কমতেছে, কেপির ভ্যালু অথবা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কমতেছে, তার মানে ইকুইলিব্রিয়াম কিন্তু লেফটে যাইতেছে। কনসিডার করে দেখো, কেসির ভ্যালু কখন কমে? যখন রিঅ্যাক্টেন্ট বাড়তে থাকে, প্রোডাক্ট কমতে থাকে। কেপির ভ্যালু কমা মানে কি? কেপির ভ্যালু কমা মানে কি? রিঅ্যাক্টেন্ট বাড়তেছে, প্রোডাক্ট কমতেছে, ইকুইলিব্রিয়াম লেফটে যাচ্ছে না? আর কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বাড়া মানে কি? প্রোডাক্টের দিকে যাচ্ছে, প্রোডাক্ট বাড়তেছে, রিঅ্যাক্টেন্ট কমতেছে। তাহলে ইকুইলিব্রিয়াম এখন কোন দিকে যাচ্ছে? দেখাই যাচ্ছে। ফর এক্সোথার্মিক রিঅ্যাকশন বিটুইন দিস ভ্যালু অফ কেপি ডিক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার। The opposite is true for endothermic reaction. এখানে দেখতেছি কি টেম্পারেচার যত বাড়তেছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বাড়তেছে। ঠিক আছে, টেম্পারেচার যত বাড়তেছে এখানে ইকুইলিব্রিয়ামের ভ্যালু বাড়তেছে। তার মানে কি রাইটে যাচ্ছে ইকুইলিব্রিয়াম, রাইটে যাচ্ছে ইকুইলিব্রিয়াম। এখন কেন রাইটে যাচ্ছে? লে শেটেলের প্রিন্সিপাল কি বলে? টেম্পারেচার বাড়লে এন্ডোর দিকে যাবে, আর টেম্পারেচার কমলে এক্সোর দিকে যাবে, রাইট? এগুলা ফিক্সড না? লে শেটেলের প্রিন্সিপাল কি আমরা বদলাইতে পারবো? বদলাইতে পারবো না। নাও উই হ্যাভ ডেটা টু সাপোর্ট আওয়ার অ্যান্সার। যে এক্সোথার্মিকে যে ফেভার করতেছে কেমনে বুঝলা? টেম্পারেচার বাড়লে প্রথম রিঅ্যাকশনে ব্যাকওয়ার্ড যাচ্ছে, এন্ডোথার্মিক ব্যাকওয়ার্ড যাচ্ছে, আর পরের রিঅ্যাকশনটাতে ফরওয়ার্ড যাচ্ছে। বাই সিইং দ্যাট the Kp value is increasing for endothermic reaction, decreasing for exothermic reaction. তার মানে প্রথম রিঅ্যাকশনটা যাচ্ছে ব্যাকওয়ার্ডে টেম্পারেচার বাড়াইলে, পরের রিঅ্যাকশনটা যাচ্ছে ফরওয়ার্ডে টেম্পারেচার বাড়াইলে। এগুলোকে আমরা বুঝতে পারছি। তার মানে জেনারেল রুলটা কি? যখনই কোনো রিঅ্যাকশন যদি এক্সোথার্মিক থাকে, টেম্পারেচার ইনক্রিজ করলে ওই রিঅ্যাকশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কমবে, আর টেম্পারেচার কমলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বাড়বে। ডাইরেক্ট রিলেশন, ডাইরেক্ট রিলেশন, বুঝছো? সরি, ইনভার্স রিলেশন, ইনভার্স রিলেশন। ফরওয়ার্ড রিঅ্যাকশনটা যদি এক্সোথার্মিক হয়, তাইলে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা সবসময় যদি এক্সোথার্মিক হয়, তাহলে কেসির ভ্যালু বা কেপির ভ্যালু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কমবে, কিন্তু ইনভার্স। আর যদি কমাও, টেম্পারেচার কমাও, তাইলে কিন্তু বাড়বে। লজিকটা বোঝা গেছে? জাস্ট লাইক লে শেটেলের প্রিন্সিপাল, টেম্পারেচার বাড়াইলে এন্ডোর দিকে, এন্ডো তো ব্যাকওয়ার্ড এক্সোথার্মিক রিঅ্যাকশনের, আর টেম্পারেচার কমাইলে এক্সোর দিকে, এক্সো তো ফরওয়ার্ড। ফরওয়ার্ড গেলেই তো কেসির ভ্যালু বাড়বে, ব্যাকওয়ার্ড গেলেই কেসির ভ্যালু কমবে। এটা হচ্ছে টেম্পারেচার রিলেটেড, টেম্পারেচার রিলেটেড কিন্তু। ওকে, এই কথাটা তাহলে বোঝা গেছে স্যার? এন্ডোথার্মিক হলে ডাইরেক্ট রিলেশন, ফরওয়ার্ড রিঅ্যাকশন যদি এন্ডোথার্মিক হয়, টেম্পারেচার বাড়াইলে কে বাড়বে, টেম্পারেচার কমাইলে কে কমবে। এখন টেম্পারেচার চেঞ্জ করলে ইকুইলিব্রিয়ামের পজিশনটা চেঞ্জ হয় লে শেটেলের প্রিন্সিপাল দিয়ে, যেটা আমরা জানি। সেখানে আমরা ডাটা দিয়ে আরো তাকে সাপোর্ট করছি না, ডেটাটা দিয়ে। ঠিক আছে, এই যে ডেটা দিয়ে কি বুঝাচ্ছ? টেম্পারেচার যত বাড়াইছো তত ইকুইলিব্রিয়াম ভ্যালুর কনস্ট্যান্টটা কমছে। কমা মানে কি? দ্য ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ এক্সোথার্মিক, দ্য ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ইজ, আসতে পারো এটা বুঝা যেতে পারো, সেই সমস্যা। দ্য ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ইজ এক্সোথার্মিক। আর বাকি কেউ আছে থাকলে একটু রুম থেকে বললাম, এই রুমে আছে। ঠিক আছে, তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা এক্সোথার্মিক কেমনে বুঝলাম? টেম্পারেচার বাড়ার কারণে ইকুইলিব্রিয়ামটা লেফটে গেছে, কারণ কে এর ভ্যালুটা কমছে, কে এর ভ্যালুটা কমছে। কমে কখন? ইকুইলিব্রিয়াম লেফটে গেলে। সো ইন দিস এক্সাম্পল, এটা ফরওয়ার্ড রিঅ্যাকশনটা যে এক্সোথার্মিক, ভ্যালু দিয়ে সাপোর্ট করা যাচ্ছে না। একটা জিনিস মনে রাখবা, only the change in temperature can change the value of equilibrium constant. প্রেসার আর কনসেন্ট্রেশন চেঞ্জ করার হইলে
ইকুইলিব্রিয়াম পজিশন ঠিকই চেঞ্জ হবে, কিন্তু কেসি কেপির ভ্যালু কোনো চেঞ্জ আসবে না। এইটা থিওরিটা মাথায় রাখতে হবে সবসময়। বুঝা গেছে? তো নেক্সট ক্লাস আমরা ওই থিওরিগুলো নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? ওকে, তারপর আমরা কোয়েশ্চেন সলভ করব কিন্তু। তাহলে নেক্সট ক্লাসের এক্সপ্লেনেশনটা হবে টেম্পারেচার হয়ে গেল আজকে, প্রেসার আর কনসেন্ট্রেশন চেঞ্জ করলে ইকুইলিব্রিয়াম পজিশন এন্ড কেসি কেপির ভ্যালুতে কি চেঞ্জ আসে ওটা দেখব। আর ফাইনাল যতগুলো আছে সবকিছু কনক্লুড করে নেক্সট ক্লাস আমরা এই টপিকটা কনক্লুড করে ফেলবো। ওকে, ঠিক আছে, তাহলে শেষ করলাম আজকে।